Today we are going to discuss the lower limb ischemia. আমরা সবাই জানি what is called ischemia. আমাদের বডিতে ল্যাক অফ সার্কুলেশনের জন্য আমরা প্রবলেম ফেস করি মোস্টলি ইন দি হার্ট। হার্টে যদি ইনএডিকুয়েট ব্লাড সাপ্লাই হয় দেয়ার পেন ডেভেলপ করে এবং আমরা খুব দ্রুত কিন্তু চলে যাই ট্রিটমেন্টের জন্য, যে হয়তো হার্ট অ্যাটাক করবে ইত্যাদি ইত্যাদি, এমআই হয়ে যাবে। কিন্তু লোয়ার লিম্পেও ইস্কিমিয়া হয়, যেটা আমরা মোস্টলি আর্লিয়েস্ট টাইমে আমরা অ্যাটেন্ড করি না, আমরা এটাকে নেগলেক্ট করি। হোয়েন ইট বিকাম মোর সিভিয়ার দেন উই অ্যাটেন্ড দ্যাট প্রবলেম। ওয়াকিং ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রিকোয়ারমেন্ট। আমরা যদি হাঁটাচলা করতে না পারি তাহলে তো আমরা খোড়া হয়ে বসে থাকতে হবে। ইজ ইট কারেক্ট? পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ ইজ এ মেইন কজ অফ ডিসএবিলিটি। এবং আমরা এই যে লোয়ার লিম্ব ইস্কিমিয়া, এটা আমাদেরকে প্রায় অনেকে এটা ডিজেবল করে দেয়, যেটা আমরা ডিজেবল হয়ে যাওয়ার পরে ডিটেক্ট করতে পারি, বাট আর্লি আমরা অ্যাটেনশন দেই না। মেজরিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস আর কনসাস অ্যাবাউট চেস্ট পেইন কজড বাই মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া অ্যান্ড অ্যারাইভ অ্যাট এ হসপিটাল আর্লি। তোমার আমার এখন একটু বুকে ব্যথা হোক, দৌড়াই চলে যাব আমরা কার্ডিওলজিস্টের কাছে। However, patients present relatively late to the hospital with lower limb ischemia. And the disease, even though benign, is not curable totally. একবার যদি লোয়ার লিম্ব ইস্কিমিয়া ডেভেলপ করেছে, যদিও ডিজিজটা বিনাইন, বাট ইট ক্যান নট বি কিওর টোটালি। তাহলে এটা কতটুকু অ্যাটেনশন বেশি দেওয়ার দরকার একটু ভেবে দেখো। Thus causing financial, social, psychological burden to the patient and to his family. দেখো, here is a picture, lower limb ischemia দুটো পিকচার দেখো। গ্রেট টো এখানেও গ্যাংগ্রিন হয়ে আউট হয়ে গেছে, আর এখানেও সেই একই অবস্থা। এটা হচ্ছে লিটল টো আর এটা হচ্ছে গ্রেট টো। তাহলে এরকম সিচুয়েশান যদি তোমার আমার লাইফে কখনো ঘটে, ইজ ইট অ্যাকসেপ্টেবল? নো, নেভার। সো আর্লিয়েস্ট টাইমে লোয়ার লিম্ব ইস্কিমিয়ার কোনো সিমটম পেলে উই শুড টু এন্টারটেন আর্লি। কজেজ অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া এখানে আমরা ভাগ করেছি ক্রনিক লোয়ার লিম্ব ইস্কিমিয়া অ্যান্ড অ্যাকিউট লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ক্রনিক লোয়ার লিম্ব ইস্কিমিয়ার কারণগুলোর ভিতরে আমরা মেনশন করতে চাচ্ছি অ্যাথেরোস্ক্লেরোসিস। আমরা জানি হোয়াট ইজ দিস, ইজ ইট ক্লিয়ার? ওকে। আরেকটা আছে থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স, আরেকটা আছে কোলাজেন ভাস্কুলার ডিজঅর্ডার অ্যান্ড ডায়াবেটিক্স, ঠিক আছে? আর অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়ার কারণের ভিতরে আমরা বলতে চাচ্ছি অ্যাকিউট থ্রোম্বোসিস, অ্যাকিউট এম্বোলিজম, ট্রমা টু দি ভেসেল অ্যান্ড অ্যানিউরিজম। এই চারটাকে আমরা বলতে চাচ্ছি যে অ্যাকিউট লোয়ার লিম্ব ইস্কিমিয়ার কারণ এম্বোলিজম, থ্রোম্বোসিস, ট্রমা টু দি ভেসেল অ্যান্ড অ্যানিউরিজম। যখন কোনো কারণে ভেসেল ওয়ালটা অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায়, এটাকে আমরা অ্যানোরিজম বলি। তাহলে কজেজ অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া ক্রনিক এবং অ্যাকিউট ভাগ করে দিলাম, এগুলো যেন মনে থাকে। এছাড়াও আদার রেয়ার কজেজ অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া ইনক্লুডস পপলিটিয়াল এন্ট্রাপমেন্ট সিন্ড্রোম, পপলিটিয়াল এন্ট্রাপমেন্ট সিন্ড্রোম অ্যান্ড সিস্টিক মেডিকেল ডিজেনারেশন. One should not forget that diabetes mellitus is also one of the common causes of peripheral vascular disease in elderly patients. While treating a patient with atherosclerotic disease, care of the diabetes is equally important. তাহলে ডায়াবেটিসটা কিন্তু ক্রনিক বা অ্যাকিউট যেভাবেই বলো না কেন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রিগার্ডিং দি পেরিফেরাল লোয়ার লিম্ব ইস্কিমিয়া। তো আগে যে কারণগুলো বললাম, এর সাথে আর দুটো কারণ আমাদের জেনে রাখতে হবে। একটা হচ্ছে পপলিটিয়াল এন্ট্রাপমেন্ট সিন্ড্রোম, আরেকটা হলো সিস্টিক মেডিকেল ডিজেনারেশন। নাও দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজেস, ঠিক আছে? হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? স্মোকিং ইজ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস অ্যান্ড ইস্কিমিয়া. Smoking in any form increases the risk of almost 10-fold. Any form বলতে কি বোঝাচ্ছি? আমরা সিগারেট খাই, বিড়ে খাই, হুক্কা খাই, পাইপ খাই, যে ফর্মে হোক না কেন, আমরা এমনি পানের সাথে তামাক খাই, ঠিক আছে? হোয়াট এভার দি ফর্ম, টোবাকো আমরা নিলেই সেটা ইনক্রিজেস দ্য রিস্ক অফ অলমোস্ট 10-fold. It is proportional to the pack years smoked. সে কত বছর ধরে সে খাচ্ছে
এর সাথে এটা প্রপোর্শনেটলি রিলেটেড। অ্যানাদার রিস্ক ফ্যাক্টর হচ্ছে মেল পারসনস। এদিক দিয়ে তোমরা একটু ভালো আছো, মেলস আর 10 টাইমস মোর ভালনারেবল দেন দি ওমেন। আরেকটা হচ্ছে কি আদার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে কি, দিস ইনক্লুডস হাইপারকোলেস্ট্রিমিয়া অ্যান্ড হাইপার ট্রাইগ্লিসিডেমিয়া। যাদের লিপিড প্রোফাইল টেস্ট করলে দেখা যায় কোলেস্ট্রল এবং লিপিডটা অ্যাবনর্মাল আছে, সবগুলো বেশি আছে, এরাও একটা রিস্কে আছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজেস। আরেকটা জিনিস হচ্ছে কি নন ডায়াবেটিস, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস ইনক্রিজেস দ্য রিস্ক বাই 2 to 4 টাইমস, 2 থেকে 4 গুণ বাড়াই দিচ্ছে তার রিস্ক। তারপরে হচ্ছে কি এল্ডারলি পেশেন্টস বিটুইন 60 to 70, একটা রেইজড ব্লাড প্রেশার অ্যান্ড দ্যাট ইজ হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপ করি, স্মোকার কি কি আমরা দিয়েছি দেখো, এস থেকে হচ্ছে স্মোকিং, এম থেকে হচ্ছে মেল, ওতে হচ্ছে আদার রিস্ক ফ্যাক্টর, কেতে হচ্ছে নন ডায়াবেটিস, ইতে হচ্ছে এল্ডারলি পেশেন্ট অ্যান্ড আর এ হচ্ছে রেইজড ব্লাড প্রেশার। তাহলে স্মোকার, SMOKER, এই শব্দটা মনে রাখলে রিস্ক ফ্যাক্টরগুলো তোমাদের সহজে মেমোরাইজড করা যাবে আর কি। কোলেটারাল সার্কুলেশন, এটা একটা অ্যানাদার একটা পোর্শন মনে রাখো। কোলেটারাল সার্কুলেশন ইজ প্রেজেন্ট ইন মোস্ট অফ দ্য অর্গানস অ্যান্ড হেন্স ইভেন ইফ এ মেজর ভেসেল ইজ অক্লুডেড দি অর্গান ক্যান স্টিল সার্ভাইভ প্রোভাইডেড দি কোলেটারাল সার্কুলেশন। আমাদের লিমসে আমরা যে স্মোকার যে শব্দটা বললাম, রিস্ক ফ্যাক্টর বললাম এবং কী কী কারণে হয় সেটা বললাম, বাট এখানে একটা জিনিস আছে, কোলেটারাল সার্কুলেশন ইজ রিচ ইন লোয়ার লিমস। সো দিস কোলেটারাল সার্কুলেশন হেল্পস টু প্রিভেন্ট দি ডেভেলপমেন্ট অফ সিভিয়ার ডিজিজেস। যদি একটা আর্টারি অক্লুড হয়ে যেয়ে থাকে, অ্যানাদার চ্যানেল আছে, তারা সার্কুলেশনটা মেনটেন করতে পারে। ইট ইজ গুড ফর আস। Chronic ischemia caused by thromboangiitis obliterans or atherosclerosis allows sufficient time for collaterals to develop. যে সমস্ত বার্জাস ডিজিজের ক্ষেত্রে একটা ক্রনিক ডিজিজ, এখানে লং টাইম একটা ডিজিজ প্রসেস, আর্টারিয়াল ওয়ালটা প্লেগ জমতে জমতে ন্যারো হতে, ভিতরটা আর্টারিয়াল লুমেনটা প্লেগ জমে ন্যারো হতে হতে এটা টোটালি অক্লুড হতে অনেক টাইম লাগে। এই সময়ের ভিতরে কোলেটারাল সার্কুলেশনটা এডিকুয়েটলি ডেভেলপ করে যায়। So necrosis or gangrene that occurs is minimized, thus limbs often survive. তাহলে কোলেটারাল সার্কুলেশনটা যদি এডিকুয়েটলি ওয়ার্ক করে, তাহলে এটা আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে লিম্বটাকে সেভ করার জন্য। বাট মোস্ট অফ দি ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন অলরেডি টাইম ইজ ওভার। ইন অ্যাকিউট ইস্কিমিয়া কজড বাই থ্রোম্বাস অর এম্বোলিজম দেয়ার ইজ নো টাইম ফর কোলেটারালস টু ডেভেলপ। তাহলে অ্যাকিউট ক্ষেত্রে কী কী কারণে হয়, থ্রোম্বাস, এম্বোলিজম, ট্রমা, অ্যানেরিজম, এগুলো যদি হয়ে থাকে তাহলে এখানে কোনো কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করার কোনো টাইম থাকে না। দিস রেজাল্টস ইন গ্যাংগ্রিন অফ দি লিম্ব ইন আনট্রিটেড কেসেস। ঠিক আছে, তাহলে আমরা লোয়ার লিম্ব ইস্কিমিয়ার ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখতে হবে যে কোলেটারাল ইজ এ ফ্রেন্ড টু দি পেশেন্ট। যদি কোলেটারালটা সাফিসিয়েন্টলি ডেভেলপ করতে পারে তাহলে লিম্বস নেক্রোসিস বা গ্যাংগ্রিন হওয়ার হাত থেকে সে হয়তো এক্সকিউজ হতে পারে। দেখো এখানে একটা থ্রোম্বাসের একটা পিকচার দেওয়া হয়েছে, সাডেন অক্লুশন এম্বোলিক, নো টাইম ফর কোলেটারাল টু ডেভেলপ। এখানে সাডেনলি একটা এম্বোলাসে ব্লক হয়ে গেছে, এখানে কোনো কোলেটারাল সার্কুলেশন ডেভেলপমেন্টের কোনো সুযোগ নাই। রাদার এখানে দেখো একটা স্লো অক্লুশন হয়েছে এবং দেখো কোলেটারাল কত ডেভেলপ করে গেছে, এই একটা ডেভেলপ করেছে, এই একটা কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করেছে, এ পাশে ডেভেলপ করেছে, এ পাশে ডেভেলপ করেছে, সো দ্যাট তার সার্কুলেশনটা পেরিফেরালি সার্কুলেশনটা মেনটেন করতে কোনো কষ্ট হয়নি। নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার। এই ধরনের পেশেন্ট তোমার আমার কাছে কি নিয়ে আসবে? ওরা তো এসে আমাদেরকে বলতে পারবে না যে আই হ্যাভ ডেভেলপড দিস ডিজিজ। সে তার কিছু ডিজিজের জন্য যে লক্ষণ তৈরি হয় সেই লক্ষণগুলো আমাদের কাছে বা তোমার কাছে এসে বলবে যে আই হ্যাভ সাফারিং ফ্রম সাচ টাইপ অফ প্রবলেমস। তখন আমাদেরকে সেটা থেকে ফাইন্ড আউট করতে হবে যে হোয়ার ইজ দ্য কজ। ফার্স্ট থিং ক্লিনিক্যাল ফিচারের ভিতরে হচ্ছে পেইন, নেক্সট থিং হচ্ছে নন হিলিং আলসার। তাহলে পেশেন্ট তোমার আমার কাছে এসে বলবে যে পেইন হচ্ছে, আরেকটা সে কি কোনো জায়গায় একটা নন হিলিং আলসার নিয়েও সে তোমার আমার কাছে প্রেজেন্ট করতে পারে। থার্ড থিং হচ্ছে সাম পেশেন্টস মে প্রেজেন্ট উইথ গ্যাংগ্রিনিয়াস প্যাচ, পায়ে কোথাও একটা গ্যাংগ্রিনিয়াস প্যাচ নিয়ে আমাদের কাছে চলে আসলো।
তাহলে প্রথম হলো পেইন, সেকেন্ড থিং হলো নন হিলিং আলসার নিয়ে আসতে পারে অথবা গ্যাংগ্রিনিয়াস প্যাচ নিয়ে আসতে পারে। তারপরে আর কি আসতে পারে, বায়োল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন নিয়ে আসতে পারে। 5 নম্বরে আছে কোল্ডনেস, নামনেস, প্যারাস্থেসিয়া অ্যান্ড কালার চেঞ্জেস। যদি ডিস্টাল পোর্শনে পায়ে কোথাও কোল্ডনেস, নামনেস, কালার চেঞ্জ হচ্ছে স্কিনের, এটা একটা ইন্ডিকেশন হওয়া দিয়ে ক্রনিক ইস্কিমিয়া। 6 নম্বর হচ্ছে মেজরিটি পেশেন্ট উইথ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস আর স্মোকার্স। সো এখানে তুমি যদি একটু জিজ্ঞাসা করো যে ভাই ধূমপান, হ্যাঁ স্যার ধূমপান তো করি, তাহলে এই 6টা প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে পেশেন্ট। নাও পেনের ব্যাপারে অনেক কিছু আমাদেরকে জানতে হবে। শুধু পেন বলে শুধু ব্যথার কথা রুগী বলল ওইটাই আমরা মনে রাখলাম, তাহলে আমাদের অনেক কিছু মিস্টেক হবে। পেন সম্পর্কে অনেক কথা আছে, সেটা এখন আমরা আলাপ করি। পেন ইন দি লিম্ব ইজ দি চিফ সিমটমস অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ইস্কিমিয়া যদি হয় সেখানে পেন একটা থাকতেই হবে, ইট ইজ দি কমনেস্ট এবং চিফ কমপ্লেন। It is a severe cramp-like pain due to ischemia of the muscles brought on mainly by exertion. তাহলে এটা হচ্ছে কি যে লিম্ব মাসেলের একটা ইস্কিমিয়া ডেভেলপ করছে এবং এটা কখন তৈরি হচ্ছে, যখন এক্সারশন হচ্ছে। আমি কিছু পথ হাঁটলাম, কিছু সময় দাঁড়িয়ে কাজ করলাম, দেন আই ডেভেলপ পেন। এই পেনটা কিন্তু হবে, কনস্ট্যান্ট পেনের কথা এখন আমরা আসছি না। তাহলে পেন ইন দি লিম্ব ইজ দি চিফ সিমটমস অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ইট ইজ এ সিভিয়ার ক্রাম্প লাইক পেন। পেনটা কেমন হবে, ক্রাম্প লাইক। ক্রাম্প বলতে কি খামসি কেটে ধরলো আর কি, ক্রাম্প লাইক পেইন হবে। ইট ইজ কল্ড ইন্টারমিডিয়েট ক্লডিকেশন অ্যান্ড ইট ইজ রিলিভড অন রেস্ট অ্যান্ড ইজ রিপ্রোডিউসেবল। অর্থাৎ কি দাঁড়ালো, এই ব্যথাটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। কেন, যখন আমরা এক্সারশনে যাচ্ছি তখন এই পেনটার সৃষ্টি হচ্ছে এবং যখন রেস্ট নিচ্ছি তখন সেরে যাচ্ছে, আবার যখন হাঁটার কাজ করা শুরু করছে আবার রিপ্রোডিউস হচ্ছে। এইটাকে আমরা বলছি ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে এই ইন্টারমিটেন্ট ক্লডিকেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। তাহলে কি হলো যে এই যে পেনটাকে আমরা বলতে এক কথায় বলতে পারি যে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হচ্ছে। পেশেন্ট তো ক্লডিকেশন বুঝবে না, পেশেন্ট আমাদের কাছে এসে বলবে যে আমার পায়ে খিঁচুনি খামসি মেরে ব্যথা করে যখন আমি হাঁটি বা কাজ করি, তারপরে একটু বিশ্রাম নিলে সেরে যায়, আবার যখন হাঁটাচলা শুরু করি দেন আবারও পেন শুরু হয়। সো আমি বুঝলাম যে ইট ইজ এ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। পেশেন্ট কিন্তু কখনোই বলবে না যে আই এম সাফারিং ফ্রম ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েট ক্লডিকেশন সম্পর্কেও কিছু কথা আমাদের জানতে হবে। এর একটা ক্লাসিফিকেশান আছে, যে পেশেন্ট বলল যে আমার ইন্টারমিডিয়েট সিমটম বলল, তাতে তুমি বুঝলে যে পেশেন্ট সাফার্স ফ্রম ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। ভেরি গুড। এর 3টা গ্রেড আছে। এই গ্রেডটা যদি তুমি মনে করতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে যে ইস্কিমিয়াটা, হাউ ফার দি ইস্কিমিয়া হ্যাভ বিন ডেভেলপড, এটা তুমি সহজেই ইমাজিন করতে পারবা। তো গ্রেড 1, গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3। গ্রেড 1-এ আমরা কি বলছি, দি পেশেন্ট ওয়ার্কস ফর এ ডিস্ট্যান্স, গেট দি পেইন, কন্টিনিউস টু ওয়ার্ক অ্যান্ড দি পেইন ডিসঅ্যাপিয়ার্স। এটা কি হলো, আগে আমরা বললাম যে রেস্ট নিলে পেনটা ডিসঅ্যাপিয়ার করে, কিন্তু এখানে আমি কি বলছি, গ্রেড 1 ইন্টারমিডিয়েট ক্লডিকেশনে দি পেশেন্ট ওয়ার্কস ফর এ ডিস্ট্যান্স, গেট পেইন, কন্টিনিউস টু ওয়ার্ক অ্যান্ড দি পেইন ডিসঅ্যাপিয়ার্স। ও হাঁটছে, হাঁটতে হাঁটতে পেন প্রডিউস হলো, তারপরেও হাঁটতে থাকলো, পেন আস্তে আস্তে চলে গেল। এটা হলো, এটাও ইন্টারমিডিয়েট ক্লডিকেশনে গ্রেড 1, ঠিক আছে। কেন এরকম হচ্ছে, as a result of ischemia, anaerobic metabolism takes place which produces substance P, lactic acid, etc. and this produces vasodilatation and the pain disappears. তাহলে এর ব্যাখ্যাটা কি হলো, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন যখন স্টার্ট হচ্ছে ইন আর্লিয়েস্ট স্টেজ, পেশেন্ট এটা অবজার্ভ করবে যে আমার পেন হচ্ছে, মানে ক্রাম্প লাইক পেন হচ্ছে, আমি কখনো যদি একটু কষ্ট করে হাঁটি আস্তে আস্তে আমার ব্যথাটা কমে যায়, এ কথাটা সে বলতে পারে। আবার সে বলতে পারে যে আমার ব্যথা কমে না, আমাকে রেস্ট নিতে হয়, তখন কমে। তাহলে যখন হাঁটা চলা করলেও পেনটা কমে যায়, এর এক্সপ্লানেশনটা কি হচ্ছে, যে যখন সে পেন হচ্ছে তার মানে কি মাসেল ইস্কিমিয়া হচ্ছে, অ্যান্ড ইস্কিমিয়া হলে এন্ড প্রোডাক্ট কী বেরোচ্ছে, ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডটা আবার কিছুটা ভেসোডাইলেটেশন করছে, করলে তখন আবার একটু রক্ত চলাচল করছে, যার ফলে পেনটা তার কমে যাচ্ছে। এই ব্যাখ্যা নিয়ে সে একটু চলতে পারে। গ্রেড 2-তে আমরা কি বলছি, দি পেশেন্ট ওয়ার্কস ফর এ ডিস্ট্যান্স, গেট দি পেইন
অ্যান্ড কন্টিনিউস টু ওয়ার্ক উইথ পেন। গ্রেড 2তেও আমরা একই কথা বলছি, তার পেন ডেভেলপ করেছে কিন্তু তা নিয়ে চলছে, কিন্তু পেনটা এখানে রিলিফ হয়নি, ও পেন নিয়েই হাঁটাচলা করছে। গ্রেড 1-এ পেনটা রিলিফ হয়েছে, বাট গ্রেড 2-তে পেনটা রিলিফ হয়নি, ওইভাবেই হাঁটাচলা করছে। আর গ্রেড 3-তে কি বলছি আমরা, the patient walks and gets the pain, he has to take rest. This grade indicates severe muscle ischemia. তাহলে থার্ড গ্রেডে কি আমরা কি বলছি যে সিভিল মাসেল ইস্কেমিয়া হচ্ছে, তার কোনো রকমের হাঁটা সম্ভব হচ্ছে না, হি হ্যাজ টু টেক রেস্ট, এবং রেস্ট নিলে তখন পেন কমছে। এটি হচ্ছে গ্রেড 3 ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, অর্থাৎ সিভিয়ার ইস্কেমিয়া হচ্ছে। ইন লেট স্টেজ পেন অ্যাট রেস্ট ইজ ডিউ টু দি ইস্কেমিয়া অফ দি নার্ভ ইন এডিশন টু দি ইস্কেমিয়া অফ দি মাসেল। তাহলে কি হচ্ছে, স্টেজ চলতে যদি আগে তো তোমার ভেসেলে ইস্কেমিয়া হয়েছিল, কিন্তু যদি নার্ভেও ইস্কেমিয়া হয়ে যায় তখন কি হবে, ও যখন রেস্ট নেবে তখনও পেইন হবে, ঠিক আছে। অ্যান্ড দি ক্রাই অফ দি ড্রাইং নার্ভস ডিউ টু ইনভলভমেন্ট অফ দি ভাসা নার্ভোসাম, পেইন ইজ ডিউ টু ইস্কেমিয়া অ্যান্ড ইস্কেমিক নিউরোপ্যাথি ইনভলভিং স্মল আনমাইলিনেটেড নার্ভস। তাহলে এটাকে আমরা বলছি যে ক্রাইং অফ দি ডাইং নার্ভস, যাতে করে সে যখন রেস্ট নিচ্ছে তখনও তার পেন হচ্ছে, ঠিক আছে।